শক্তপোক্ত মানুষ হলে কি হয়? গদাধর আসলে বড় হাওয়ার লোক। 3 বিঘে পৈতৃক জমি চাষ করে তার কোনো ক্রমে চলে যায়। বাস্তু জমি মোটে বিঘে তাক। তাতে তার বউ শাকপাতা লাউ কুমড়ো ফলায়। দুঃখে কষ্টে চলে যাচ্ছিল কোনো ক্রমে। কিন্তু পরাণবাবুর নজরে পড়েই তার সর্বনাশ। পরাণবাবু ভারী ভুলো মনের মানুষ। জামা পরেন তো ধুতি পরতে ভুলে যান, হাটে পাঠালে মাঠে গিয়ে বসে থাকেন। জ্যাঠামশাইকে ছোটো কাকা ডেকে বিপদে পড়েন। লোকে আদর করে বলে পাগলু পরাণ। তবে পরাণবাবু মাঝে মাঝে অদ্ভুত অদ্ভুত কথা বলে ফেলেন। একদিন গুরুপদকে বললেন, ওরে সাধুচরণ, চারদিকে চোর, খুব চোখ রাখিস বাপু। তা সত্যিই সেই রাতে গুরুপদর বাড়িতে চোর ঢুকে বাসনপত্র নিয়ে গেল। আর একদিন লক্ষ্মীকান্তকে বলে বসলেন, রজনীকান্ত যে, তা বিষ্ণুপুরে বেশ ভালো আছো তো ভায়া? লক্ষ্মীকান্তর বিষ্ণুপুরে যাওয়ার কোনো কথাই নয়, যায়নি কোনো দিন। কিন্তু আশ্চর্যের বিষয়, এর কিছুদিনের মধ্যেই বিষ্ণুপুরে একটা মাস্টারির চাকরি হয়ে লক্ষ্মীকান্ত চলে গেল। যাওয়ার আগে সবাইকে বলে গেল, পরাণবাবু ছদ্মবেশী মহাপুরুষ। অনেকেরই সে কথা বিশ্বাস হলো। গাঁয়ের মাতব্বর শশীভূষণ একবার পরাণবাবুর খোঁড়া কুকুর ভুলুকে প্রকাশ্যে ল্যাংড়া বলায় খুব রেগে গিয়ে পরাণবাবু বলেছিলেন, দেখো নিশিবাবু, সব দিন সমান যায় না। ভুলু যদি ল্যাংড়া হয় তো তুমিও ল্যাংড়া। অবাক কাণ্ড হলো। দিন 7 বাদে শশীবাবু গোয়াল ঘরের চালে লাউ কাটতে উঠে একটা সবুজ সাপ দেখে আঁতকে উঠে চাল থেকে পড়ে পায়ের গোড়ালি ভাঙেন। মাসটাক তাকে লেংচে লেংচে চলতে হয়েছিল। তা সেই পরাণবাবু একদিন গদাধরকে দেখে থমকে দাঁড়িয়ে বললেন, তুমি যেন কে হে? মুখখানা চেনা চেনা ঠেকছে। আজ্ঞে, আমি গদাধর লস্কর। চেনা না ঠেকে উপায় কি বলুন? এই গায়েই জন্মকর্ম, ছেলেবেলা থেকেই দেখে আসছেন। আপনার বাড়ির বাগান পরিষ্কার করতে কতবার গেছি মনে নেই? পথে ঘাটে হরদম দেখাও হচ্ছে। খুব অবাক হয়ে পরাণবাবু বললেন, বটে, তা তুমি করো কি হে বাপু? আজ্ঞে, এই একটু চাষবাস আছে, 3 বিঘে জমিতে সামান্যই হয়। নাক কুচকে পরাণবাবু বললেন, মোটে 3 বিঘে? ছ্যাঃ ছ্যাঃ, ও বেচে দাও। বলেন কি বাবু, বেচলে খাবো কি? ভারী বিরক্ত হয়ে ভ্রু কুচকে পরাণবাবু বললেন, খাবে? কত খাবে হে হলধর? খেয়ে শেষ করতে পারবে ভেবেছ? খাবে? কথাটা অনেকের কানে গেল। গাঁয়ের মুরব্বীরা বললেন, ওরে গদাধর, পরাণ হলো বাকসিদ্ধাই, যা বলে তাই ফলে। ভালোই ভালোই জমি জমা বেচে দে বাবা। শুনে ভারী দমে গেল গদাধর। শুধু একটা খ্যাপাটে লোকের কথা শুনে এরকম কাজ করাটা কি ঠিক হবে? জমি সামান্য হোক, বছর বছর সামান্য যে ফসলটুকু দেয়, জমি বেচলে যে তাও জুটবে না। তার বউ ময়না ভারী ধর্মভীরু মেয়ে, ঘরে লক্ষ্মীর পট বসিয়েছে, ষষ্ঠী শিবরাত্রি ব্রত উপবাস সব করে। সেও শুনে বলল, পরাণবাবু কিন্তু সোজা লোক নয়, যা বলে তাই হয়। এসব শুনে ভারী ধন্দে পড়ে গেল গদাধর। তার মাথায় যথেষ্ট বুদ্ধি নেই, দূরদর্শিতা নেই, জমি চাষ করা ছাড়া আর কোনো কাজও সে পারে না। একটা পাগল লোকের কথায় ঝুঁকি নেওয়াটা ভারী আহাম্মকি হয়ে যাবে নাকি? কিন্তু গায়ের 5 জনের তাড়নায় আর বউ ময়নার তাগাদায় অবশেষে সে জমি বেচে 1 পোঁটলা টাকা পেল। তারপর মাথায় হাত দিয়ে দাওয়ায় বসে আকাশ পাতাল ভাবতে লাগলো। এই কটা টাকা কয়েক মাসের মধ্যেই ফুরাবে, তারপর কি হবে ভেবে বুক শুকিয়ে গেল তার। বিপদ কখনো একা আসে না। জমি বেচা কয়েক হাজার টাকা বালিশের নিচে রেখে রাতে ঘুমিয়েছিল গদাধর। খাটিয়ে পিটিয়ে মানুষ, ঘুমটা বটে একটু গাঢ়ই হলো তার। কিচ্ছু টের পায়নি। সকালে উঠে বালিশ উল্টে দেখল তলাটা ফাঁকা, দরজার খিলও ভাঙা। ফের মাথায় হাত দিয়ে দাওয়ায় বসে পড়ল সে। থানা পুলিশ করে আর কোনো লাভ নেই। থানা 5 মাইল দূর। তার মতো চাষাভুষো থানায় এত্তেলা দিলে কেউ পুছবেও না। তার কাছে টাকাটা অনেক বটে, কিন্তু পুলিশ শুনে নাক ছিটকবে। ময়নারও মুখ শুকিয়ে গেছে। সে মোলায়েম গলায় বলল, ভেঙে পড়ার কি আছে? আমার লক্ষ্মীর ঘট ভেঙে 2-3 তো চলুক। নুন ভাত শাক ভাত খেয়ে কটা দিন কাটলো বটে, কিন্তু তারপর আর চলছে না। ময়না বলল, চলো অন্য গায়ে যাই, দরকার হলে তুমি মুনিশ খাটবে।
আমি লোকের বাড়িতে কাজ করব, এ গায়ে ওসব করলে তো বদনাম হবে। বাপ পিতে মোর গা ছিঁড়ে যাব, তবে কি মরবে নাকি? কাহিল গলায় গদাধর বলল, তাই চলো, পাছে কেউ দেখতে পায়। সেই ভয় সন্ধ্যের পর দুটি পোঁটলা নিয়ে দুজন গা ছেড়ে রওনা হলো। গা ছেড়ে বেরোতে না বেরোতেই প্রচণ্ড কালবৈশাখীর ঝড় ধেয়ে এলো। আকাশে ঘন বিদ্যুতের চমক, বাজ পড়ার পিলে চমকানো আওয়াজ আর তুমুল হাওয়া। দুজনে হাত ধরাধরি করে পড়ি মরি করে ছুটল। অন্ধকারে পথের মোটে হদিশই পেল না, শুধু টের পাচ্ছিল হাওয়া তাদের প্রায় উড়িয়ে নিয়ে চলেছে। ঝোপ জঙ্গল মাঠঘাট পেরিয়ে তারা দিক বিদিক শূন্য হয়ে ছুটেছে। বৃষ্টির তোড়ে তাদের জামাকাপড় পুঁটলি ভিজে জবজব করছে। দমসম হয়ে যাচ্ছে তারা। বাতাসের শব্দে আর বাজের আওয়াজে কেউ কারো সঙ্গে কথা বলারও সুযোগ পাচ্ছে না। হাঁ করলেই মুখের কথা কেড়ে নিয়ে যাচ্ছে বাতাস। কালবৈশাখীর নিয়ম হলো, সে বেশিক্ষণ থাকে না। আধ ঘন্টা পরে ঝড় থামল, বৃষ্টি কমল, কিন্তু চারদিক ঘুটঘুটি অন্ধকার, কোথাও কোনো আলো দেখা যাচ্ছে না। দুজনে একটা জায়গায় থমকে দাঁড়িয়ে পড়ল। গদাধর বলল, এ কোথায় এলুম? ময়না বলল, কিচ্ছু দেখতে পাচ্ছি না, আমার ভয় করছে। জমি জমা আর টাকা পয়সা সব হাতছাড়া হওয়ায় গদাধরের আর ভয় ডর নেই। সে ময়নার হাতখানা শক্ত করে চেপে ধরে বলল, আর ভয়টা কিসের? ময়না বলল, চলো ফিরে যাই। গদাধর একটা শ্বাস ফেলে বলল, ফিরব বললেই কি ফেরা যায়? এ কোন জায়গাটায় এসে পড়লুম তাই বা কে জানে। পথঘাট আন্দাজ করা কি সোজা? ঝড়ের ধাক্কায় অনেকটা এসে পড়েছি। চলো দেখি একখানা গ্রামটাম পাওয়া যায় কি না। অন্ধকার ঝোপঝাপ ভেঙে তারা ধীরে ধীরে এগোতে লাগলো। গ্রাম বা লোকবসতি পেলেই যে আশ্রয় মিলবে এমন ভরসা নেই। উটকো লোককে কেই বা আদর করে ঘরে জায়গা দেয়। আজকাল যা চোর ডাকাতের উপদ্রব। একটা জঙ্গলমত্র জায়গা পেরোতেই সামনে একটা আলো দেখতে পেল গদাধর। বলল, ওই তো আলো দেখা যাচ্ছে, চলো দেখা যাক মাথা গোজার জায়গা মেলে কিনা। সামনে এগিয়ে একখানা মাঠকোঠা দেখা গেল বটে, তবে তার বেশ দৈন্য দশা। সামনের ঘরে একখানা হ্যারিকেন ঝুলছে। বন্ধ দরজায় খুটখুট শব্দ করে গদাধর ভারী বিনয়ের গলায় বলল, আমরা বড় দুঃখী মানুষ, মশাই একটু মাথা গোজার ঠাঁই পাওয়া যাবে? ভিতর থেকে বাজখাই গলায় কে যেন বলে উঠল, ভিতরে এসো, দরজা ভেজানো আছে। দুজনে ভারী জড়সড় ভয়ে ভয়ে ভিতরে ঢুকল। ঘরের কোণে রাখা হেরিকেনের আলোয় দেখা গেল সামনে একটা তক্তপোষ, তাতে গোটানো বিছানা, কয়েকটা বাক্স প্যাঁটরা, কিছু হাঁড়িকড়ি, কিন্তু ঘরে কেউ নেই। গদাধর গলা খাঁকারি দিয়ে ভারী নরম সুরে বলল, আজ্ঞে অপরাধ নেবেন না, উৎপাত করতেই এসেছি বলতে পারেন, তবে বিপদে পড়েই আসা। আমরা বড় দুর্দশায় পড়ে এসেছি কি না? কে যেন ভরাট গলায় বলে উঠল, দুর্দশার তো কিছুই দেখছি না হে। কে বলল দুর্দশায় পড়েছ? একটু হাওয়া ছেড়েছিল আর দুপটা বৃষ্টি পড়েছে, এই তো। তা চাষিবাসীকে তো ঝড়ে জলে কতই কাজ করতে হয়। তা বটে, বলে গদাধর হাত কচলাতে কচলাতে বলল, যদি দয়া করে একটু আশ্রয় দেন তো দাওয়াতে বসেই রাতটা কাটিয়ে দেবক্ষণ। দাওয়ায়? দাওয়ায় কেন হে? দিব্যি ঘরদোর রয়েছে, দাওয়ায় থাকবে কোন দুঃখে? ভিতরের ঘরে যাও, শুকনো কাপড় টোপড় পাবে, পরে নাও গে। উনুনে আঁচ দেওয়া আছে, খিচুড়ি চাপিয়ে দিয়ে গ্যাঁট হয়ে বসে থাকো। ময়না ফিসফিস করে বলল, গলা পাচ্ছি বটে, কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না কেন বলো তো? গদাধর ভড়কে গিয়ে বলল, তাই তো। ময়না বলল, জিজ্ঞেস করো না। গদাধর ফের হাত কচলে বলল, আপনি কোথা থেকে কথা বলছেন আজ্ঞে? সামনে এলে একটু পদধূলি নিতুম। ওরে বাবা, পদধূলি বড় কঠিন জিনিস। খুঁটির গায়ে একটা হাত আয়না ঝুলছে দেখতে পাচ্ছ? গদাধর ইতিউতি তাকিয়ে দেখল, ভিতরের দরজার পাশে কাঠের খুঁটিতে একটা ছোট্ট হাত আয়না ঝুলছে বটে। আয়নাখানা পেরে ওর ভিতরে তাকাও। গদাধর অবাক হয়ে তাড়াতাড়ি গিয়ে আয়নাটা পেরে তুলে ধরতেই এমন আঁতকে উঠল যে একটু হলেই সেটা পড়ে যেত হাত থেকে। আয়নার ভিতরে একখানা সুরঙ্গে লম্বা মুখ, গোঁপ আছে, জুলজুলে চোখ, মাথায় বাবরি চুল। ভয়ের কথা হলো সে মুখের ঠোঁট নড়ছে আর কথা বেরিয়ে আসছে। দুজনে ভিড়মি খাওয়ার অবস্থা।
আয়নার লোকটা বলল, ওরে বাপ, আগে তো প্রাণরক্ষে হোক, তারপর দাঁত কপাটি লেগে পড়ে থাকলে থেকো। ময়না আর গদাধর কিছুক্ষণ বাক্যহারা হয়ে ঘেঁষাঘেঁষি করে দাঁড়িয়ে রইল। এরপর ময়নাই প্রথম কথা কয়ে উঠল, আমরা বড্ড ভয় পাচ্ছি যে। বলি, ভয়টা কিসের? এই জন্যই বলে লোকের উপকার করতে যাওয়াটাই আহাম্মকি। গদাধর সামনে গিয়ে তাড়াতাড়ি বলল, না না, ওর ওপর কুপিত হবেন না, আমরা না হয় ভয় ডর সব গিলে ফেলছি। ভালো, টপ করে ওসব ফালতু জিনিস গিলে ফেলে পেটে চালান করে দাও। দিয়েছ? ময়না আর গদাধর ঘন ঘন ঢোক গিলে যেন একটু সামলে নিল। গদাধর বলল, না, এখন আর তেমন বুক ডিপ ডিপ করছে না। তোমার করছে ময়না? না, মাথাটা একটু ঝিমঝিম করছে, এই যা। আয়নার লোকটা বলল, ওতেই হবে, এখন গিয়ে রান্নার জোগাড় যন্তর করে ফেলো। গদাধর আমতা আমতা করে বলল, ফস করে অন্দরমহলে ঢুকবো, কেউ যদি কিছু বলে? লোকটা হা হা করে হেসে বলল, বলার মতো আছেটাকে হে, এই আমি ছাড়া এ বাড়িতে আর জনমনীষী নেই। যাও যাও, ভেজা কাপড়ে বেশিক্ষণ থাকলে নিউমোনিয়া ধরে ফেলবে। কথা না বাড়িয়ে তারা ভিতরের ঘরে এসে দেখল দিব্যি ব্যবস্থা। আলনায় কয়েকখানা পাটভাঙা ডুরে শাড়ি, দুটো বোয়া ধুতি আর মোটা কাপড়ের কামিজ রয়েছে। কুয়ো থেকে জল তুলে হাত মুখ ধুয়ে ভেজা কাপড় বদল করে রান্নাঘরে গিয়ে দেখল উনুনে আঁচ উঠে গেছে। চাল ডাল খুঁজতেই বেরিয়ে পড়ল, আলু, লঙ্কা, ফোড়ন, তেল সবই অল্প স্বল্প রয়েছে। ময়না বলল, হ্যাঁ গা, আয়নার জ্যাঠামশাইকে জিজ্ঞেস করো না উনি আমাদের সঙ্গে খাবেন কি না। গদাধর গিয়ে আয়নাটা নিয়ে এলো, তারপর সুরঙ্গে মুখখানার দিকে চেয়ে কাঁচুমুচু মুখ করে বলল, আজ্ঞে, আপনি পেরসাদ করে না দিলে কোন মুখে খিচুড়ি খাই বলুন? ময়নার বড় ইচ্ছে আপনাকেও একটু ভোগ চড়ায়। না হে বাপু, ওসব আমার সহ্য হয় না, আমার অন্য ব্যবস্থা আছে, তোমরা খাও। কি আর করা, অন্যের বাড়িতে ঢুকে এরকম রেঁধে বেঁধে খাচ্ছে বলে ভারী সংকোচ হচ্ছে তাদের। তবে খিদেও পেয়েছে খুব, তাই তার লজ্জার সঙ্গেই পেট পুরে খেয়ে নিল। তারপর দুজনে ক্লান্ত শরীরে আর ভরা পেটে মরার মতো ঘুমিয়ে পড়ল। ভোরবেলা ঘুম ভাঙার পর গদাধরের মনে হলো গতকাল ঝড়ে বৃষ্টিতে পড়ে তার মাথাটাই গুলিয়ে গিয়েছিল, তাই বোধহয় একটা আজগুবি স্বপ্ন দেখেছে। ময়নাকে ডেকে তুলে জিজ্ঞেস করতে ময়না বলল, দুজনে কি একই স্বপ্ন দেখতে পারে? তাহলে ব্যাপারটা কি? তার আমি কি জানি। বাইরে কে যেন কে আছো হে, কে আছো বলে চেঁচাচ্ছিল। গদাধর তাড়াতাড়ি উঠে সদর দরজা খুলে দেখল নাদুস নুদুস একটা লোক দাঁড়িয়ে আছে। দড়িতে বাঁধা দুটো হালের বলদ, একটা দুধেল গাই আর একটা হাল। লোকটা গম্ভীর হয়ে বলল, এই নাও ভাই, ষষ্ঠীপদর গচ্ছিত হাল গরু সব বুঝিয়ে দিয়ে যাচ্ছি, আর এই নাও 1 বছরের হাল গরুর ভাড়া আর দুধ বাবদ দাম 700 টাকা আছে। গদাধর জিভ কেটে পিছিয়ে গিয়ে বলল, না না, ছি ছি, এসব আমার পাওনা নয়, আমাকে কেন দিচ্ছেন? লোকটা দীর্ঘশ্বাস ফেলে বলল, না দিলে কি রেহাই আছে হে? ষষ্ঠীপদ ঘাড় মটকাবে। বুঝে নাও ভাই, কাল রাতেই ষষ্ঠীপদ হুকুম দিয়ে গেছে। আজ্ঞে, ষষ্ঠীপদ কে বটে? কেন, পরিচয় হয়নি নাকি? বলি, সে এখন আয়নার মধ্যে ঢুকেছে বলে তো আর গায়েব হয়ে যায়নি। তার দাপটে এখনও সবাই থরহরি কাঁপে। ওই পূবে খালদারের জমিটা তোমার 10 বিঘে আছে। কিছুই বুঝতে পারল না গদাধর। লোকটা চলে যাওয়ার পর গরু আর বলদদের নিয়ে গোয়ালে বেঁধে টাকাগুলো ট্যাঁকে খুঁজে সে গিয়ে আয়নাটা পেরে আনলো। কিন্তু দিনমানে আয়নায় আর সেই সুরঙ্গে মুখখানা দেখা গেল না। নিজের বোকা বোকা হতম্বম্ব মুখখানাই দেখতে পেল সে। এরপর আরেকজন রোগাপানা লোক এসে হাজির, সঙ্গে মুটের মাথায় দুটো ভরা বস্তা। এই যে ভায়া, আমি হচ্ছি শ্যামাপদ মুদি, 2 বস্তা চাল দিয়ে গেলুম। ষষ্ঠীপদর হুকুম তো আর অমান্য করতে পারিনি। এই 2 বস্তাই পাওনা ছিল তোমাদের, আর এই 1000টা টাকা। গদাধর কথা কইতে পারছে না, কেবল ঢোক গিলছে, জিভ টাগরা সব শুকনো। একটু বেলার দিকে একজন বউ মানুষ এসে পিছনের দরজা দিয়ে ঢুকে সোজা ময়নার কাছে হাজির। একটা পোঁটলা খুলে কিছু সোনার গয়না বের করে বলল, নাও বাবু, তোমার জিনিস তুমি বুঝে নাও। মোট 8 গাছা সোনার চুড়ি, বাঁধানো নোয়া, বিচে হার,
এক জোড়া বালা আর ঝুমকো দুল। ময়না অবাক হয়ে বলল, এসব আমার হবে কেন? তা জানি না, ষষ্ঠীপদ গচ্ছিত রেখেছিল, এখন হুকুম হয়েছে তাই দিয়ে যাচ্ছি। কিন্তু আমি তো ষষ্ঠীপদবাবুকে চিনিই না। চিনবে বাপু, এই গায়ে থাকলে তাকে না চিনে উপায় আছে? তা তোমাদের কপাল ভালো যে তার নেক নজরে পড়েছ। তার ভয়ে আমরা কাটা হয়ে থাকি কি না? সারাদিনে আরও অনেকে আসে, অনেক জিনিস দিয়ে গেল। কেউ দা আর কুড়ুল, কেউ শীতল পাটি, কেউ কুয়োর বালতি আর কাঁটা, কেউ কাঠের টুল, কেউ বাসনকোসন বা কড়াই আর হাতা, এমনকি এক গাছ ঝাঁটা অবধি, সবই নাকি ষষ্ঠীপদর গচ্ছিত রাখা জিনিস। গদাধর আর ময়নার দিশেহারা অবস্থা। গরিব হলেও তারা লোভী লোক নয়। এসব জিনিস তাদের ঘরে ছিল না, তার উপর ষষ্ঠীপদর রহস্যটাও তাদের মাথায় সেঁধোচ্ছে না। খুব ভাবনা চিন্তার মধ্যেই 3টা কাটল তাদের। সন্ধে হতেই হঠাৎ সেই বাঁচখাই গলা, সব জিনিস ফেরত দিয়ে গেছে তো? গদাধর তাড়াতাড়ি আয়নাটা পেরে দেখল সেই সুরঙ্গে মুখ। কাঁপা গলায় বলল, এসব কি হচ্ছে বলুন তো মশাই, আমরা যে কিছুই বুঝতে পারছি না। লোকটা ধমক দিয়ে বলল, বেশি বুঝবার দরকার কি তোমার? কাল থেকে তেঁতুলতলার জমিতে হাল দিতে শুরু করো। আমরা কি তবে এখানেই থাকব? তবে যাবে কোন চুলোয়? ময়না পিছন থেকে ফিসফিস করে বলল, ওগো রাজি হয়ে যাও। গদাধর গদগদ হয়ে বলল, যে আজ্ঞে।